নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আগের ব্লগে তোমাদেরকে ফুচকা কিভাবে তৈরি করেছিলাম সেটা শেয়ার করেছিলাম। তো ফুচকা খাওয়ার ব্লগটা শেয়ার করা হয়নি, তো আজকে সেটাই শেয়ার করছি। আর এই তো দেখো, সন্ধ্যাবেলায় বসে পড়েছি। যেরকম বানিয়েছিলাম টেরা ম্যাকা গোল লম্বা মোটা সেই ফুচকা নিয়ে আর কি। টেরা হোক ফির ভি মেরা, একটা কথা আছে না, বিজ্ঞাপন আছে একটা। তো সেরকমই ব্যাপার আর কি। কারণ আমরাই খাবো, বিক্রি তো আর করতে যাব না, নিজেরাই খাবো। তবে মাকা টারা যেমনই হয়েছে আমরা খুব এনজয় করেছি। আর এখানে টক জল তো বানিয়েই নিয়েছি তেঁতুল দিয়ে। আর ওখানে যেমন আলু মাখা হয়, এই মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়েই। তো একে একে আমি ফুচকাগুলোর মধ্যে পুর ভরে দিচ্ছি। তো এটা আমার বড় ছেলেকে দেব। আর ছোট ছেলে তো উনি এখন ওস্তাদ, ওর জন্যই, ওই খ্যাপার জন্যই আর কি এই ট্রাই করা। তো যাই হোক, ট্রাই তো করেওছি আর বেশ ভালোও লেগেছে। আর এভাবে মাঝে মাঝে ফুচকা খাওয়ার ইচ্ছা গেলে কোথাও না বেরিয়ে বাড়িতে বসেই খাওয়া যাবে। আর একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই। সবথেকে বড় কথা হচ্ছে এটা, আমরা বাইরে যাই খাই না কেন, একটু তো বাইরের অপরিষ্কার ব্যাপারটা থাকে। তবে অত কেউ ভাবে না, তাই খায়। আর কিছু করারও নেই, এমন এমন সময় থাকে খেতে হয়, আমরা খেতে বাধ্য হই। তবুও যতটা আর কি নিজেকে ঠিক রাখা যায়। তো যাই হোক, দেখো এখানে আমার ছোটো বাবা বসে পড়েছে। তো ওকেই আমি পুর ভরে ভরে একটা একটা করে দিচ্ছি, একটু একটু করে তেঁতুল জল দিচ্ছি। আর এক একটা এতটাই বড় যে ওর মুখ থেকে বেরিয়ে পড়ছে, তো দেখতেই পাচ্ছ। আর বিয়ে বাড়ি হোক বা যেখানেই ফুচকা দেখুক না কেন, ওর কিন্তু ফুচকার প্রতি ভীষণই দুর্বলতা। আর আমি সেটা ভেবেই অবাক হয়ে যাই। আসলে অবাক হওয়ার কিছু নেই, যে ফুচকা শুধুমাত্র যে মেয়েরাই ভালোবাসে তা কিন্তু নয়। অনেক ছেলেরাও আছে যারা এরকমভাবে ফুচকার প্রেমে পাগল। তো যাই হোক, আমরা তো খুবই এনজয় করে খেলাম। তো অনেকেই এখন ফুচকা দেখেছি বাড়িতে বানিয়েই খায়। কারণ অনেক সময় বাইরে বেরোবার মতো ইচ্ছা থাকে না বা সময় হয়ে ওঠে না। তো যাই হোক, ওখানে ফুচকা খাওয়া কমপ্লিট করে কিচেনের দিকে যাচ্ছিলামই, তো হঠাৎই আওয়াজ আসছিল, মাকে নিয়ে যাচ্ছে এখানে। খুবই অল্প করে দেখতে পেলাম, একদম আবছা। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এই তো তারপরে দেখো কিচেনে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। কারণ আজকে তোমাদের সাথে ব্লগটা শনিবারে শেয়ার করছি। আর শনিবার মানেই তো সিঁদুর আঁকার ক্লাস থাকে। তো আঁকার স্যার এসে গেছে, তাই এখনই আমি চাটা বসালাম। তো ওখানে 2 কাপ চা করেছি স্যারের জন্য আর শাশুড়ি মায়ের জন্য। তো এই তো দেখো, চা বানিয়ে রেডিও করে নিয়েছি। আর এই গরমে চা খেতে একদমই আমার ভালো লাগে না। তো আমিও 2-4টে ফুচকা খেয়েছিলাম, তাই আর চা খাওয়ার ইচ্ছা নেই। আর এমনিতেও আমি খাইও না। তো শুধু দেখছিল, কারণ ও তো ফুচকা খেয়েছে, ওকে চা দেবো না। তো এখন গরম পড়তে আর চায়ের নেশাটা 2 দিন বন্ধ করে দিয়েছি। তো এখন আর চায়ের নেশাটা ওর মধ্যে কাজ করে না দেখছি, এটাই ভালো ব্যাপার। তো শীতকাল এলে অবশ্যই দেবো, কিন্তু গরমকালে, আর যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, ও ছাতু খেয়ে বেরিয়ে যায়, তো সকালবেলার দিকটা চা দিই না, আর বিকালের দিকটাও সেভাবে আর দেওয়া হয় না। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর তোমাদের সাথে সন্ধ্যার দিকে ব্লগটা শেয়ার করছি। সব সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে। তারপর ফুচকা খেলাম, তারপরে চায়ের পর্ব। এবার রাত্রে ডিনারে তো আজকে ইচ্ছা আছে একটুখানি বেগুন ভাজা করব। আর ওবেলার যা তরকারি আছে অল্প বিস্তর, সেটা হয়ে যাবে। আর এই তো দেখো, এখানে বেগুনগুলোও কেটে নিচ্ছি। বেগুনগুলো খুবই কচি আর সুন্দর ছিল। আর আমার সিধু বাবাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দিলে ও কিন্তু খুব ভালো খায়। তো ভাবলাম বেগুনটা একটু ভেজে দিই। আর পবিত্র যেহেতু রাতের দিকে ভাত খায়, বেগুন ভাজা দিয়েও ভাতও খেয়ে নেবে, আমরা রুটিও খেয়ে নেব। আর যা তরকারি আছে সেটা দিয়েও হয়ে যাবে আর কি। এভাবেই আর কি বুঝে সুঝে চলতে হয়। তো যাই হোক, ওখানে বেগুনটা কেটে ভাজতেও দিয়ে দিয়েছি। দিয়ে এখানে যে দইটা তৈরি করব, তার জন্য দুধটাকে গরম করে ঠান্ডা করে নিচ্ছি। তো এভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করি, ঠান্ডা হতেই চায় না।
তো তার জন্য একটু অপেক্ষা করতে হয়, কারণ একই গরমকাল আবার গরম দুধ, শীতকাল হলে নামাতে না নামাতেই ঠান্ডা হয়ে যায় যেমন। তো দেখো এর মধ্যে যে আলাদা টক দই যে সাজা বলে সেটাকে তুলে রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব, নিয়ে অল্প কুসুম কুসুম গরম থাকবে, তো সেই অবস্থাতেই আর কি রেখে দেবো। এতে কিন্তু খুব সুন্দর দইটা বসে যায়। আর এদিকে দেখো আমার বেগুন ভাজা কমপ্লিট। আর আরেকটা কথা কি বলো তো বন্ধুরা, একবার না আমি এসির মধ্যে বসে দুধটাকে আর কি ঠান্ডা করেছিলাম, তো এতটাই ঠান্ডা হয়ে গেছিলো, তারপরে আমি যেই দইটা বসিয়েছিলাম পরের দিন দেখছি একটুও দই বসেনি। তার মানে বুঝতে পারলাম যে একটু গরম ভাব থাকতে হবে, নাহলে কিন্তু দই বসবে না। সব কিছুরই একটা নিয়ম আছে, সেই নিয়মের বাইরে গেলে কিন্তু শাস্তি পেতে হবে, এটা কিন্তু একদম সত্য কথা। তো যাই হোক, বেগুন ভাজা হয়ে গেছে আর আটাটাও মেখে নিয়েছিলাম। আটাটা একটু মেখে রাখলে নরম থাকে, তো আমি বসে বসেই রুটিগুলোকে আগে বেলে নিচ্ছি। দেখো, তো গরমে আগুনের সামনে দুটো দুটো করে বেলা আর দুটো দুটো করে সেঁকা, তো খুবই গরম হয়, কষ্টও হয়। তো এবার থেকে আমি শুরু করেছি একটু বসেই রুটিগুলোকে বেলে নিই, তারপরেই এবার রুটি সেঁকে নিই। তাতে কি হয়, আমি একা হাতে যেহেতু করি আমার করতেও সুবিধা হয় আর তাড়াতাড়ি হয়েও যায়, কষ্টও অতটা হয় না। তো পাখা চালিয়ে আগে রুটিটা বেলে নিচ্ছি, যদিও একটু লেগে যাওয়ার ভয় থাকে, তাই জন্য আমি কি করেছি আলাদা আলাদা জায়গায় রেখেছি। যেহেতু অনেকগুলো রুটি, দুটো চারটে হলে কথা ছিল, তো অনেকগুলো বলে আমি দেখো 3 জায়গায় আলাদা আলাদা করে রেখেছি, যাতে না একটার গায়ে একটা লেগে যায়। তেমনভাবে লাগে না, তবু আমি সাবধান করে নিলাম, কারণ পাখা চলছে, যদি বাই চান্স লেগে যায়, আর অনেক সময় লেগে যায়ও, তাই জন্য একটু আটা বেশি দিয়ে বেললে কি হয় অতটা লাগে না। তো বেলা হয়ে গেছে, এবার দেখো একে একে রুটিগুলোকে সেঁকেও নিচ্ছি। তো এইভাবেই সন্ধ্যার টাইমটা কাটে আর কি, যেদিন যেমন পরিস্থিতি থাকে। তো এইভাবেই গুছিয়ে ভালোভাবে কাজ করার চেষ্টা করি বন্ধুরা। কিন্তু সংসার এমন একটা জায়গা, সেখানে যতই করো না কেন রেজাল্ট কিন্তু ফাইনালি জিরোই আসে। তো বন্ধুরা যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও।